মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান আমরা চেতলার থেকে যদি হাইয়েস্টলি না দিতে পারি আমার পক্ষে অত্যন্ত অসম্মানের। বাঙাল বাঁচাও, বাঙালিদের বাঁচাও। ওদের আবার ওয়ার রুম কি? ওদের দলটার মধ্যেই ওয়ার চলে, গরুর গাড়ির হেডলাইট। 5টা মামলা দিদিমণির নামে আসামে হয়েছে। এই ধরনের তথ্য গোপন কেউ করে জেনে শুনে তাহলে সাজা হওয়া উচিত, নমিনেশন ক্যান্সেল হওয়া উচিত। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা থেকে যেন বঞ্চিত না হই। আমরা জেতার জন্য মুখ্যমন্ত্রীকে আরেকবার হারাবার জন্য লড়াই করছি। ভবানীপুর কেন্দ্রের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে খবর, যা এক্ষুনি আপনাদের সামনে তুলে আনবো। এছাড়া আজ জনতার দরবারে আর কি কি বিষয় নজরে থাকছে আসুন দ্রুত দেখে নিই। বনগাঁয় দিলীপ বনাম অমিতাভ, বিজেপি বনাম বিজেপির তরজা ক্রমেই বাড়ছে, দেখাবো আপনাদের। অভিষেকের মিছিলে অনুমতি না দিলে আদালতে বলছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও উত্তরপ্রদেশ নিয়ে মোদী এমন প্রশংসা করেছেন যে তা নিয়ে চর্চার শেষ নেই। সব খবরে যাব, কিন্তু সবার আগে কিভাবে হিন্দি ভাষাকে, হিন্দি দিবসকে হাতিয়ার করে তৃণমূল এগোতে চাইছে, পাল্টা উল্টো স্রোতে বাঙালি আবেগকে আঁকড়ে ধরতে চাইছে বিজেপি, দেখবো শুরুতেই। মঙ্গলবার হিন্দি দিবস, হিন্দিতে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে লিখেছেন, হিন্দি দিবস উপলক্ষে দেশবাসীকে এবং হিন্দি ভাষার উন্নতি সাধনে যে ভাষাবিদরা নিরন্তর কাজ করে চলেছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা। প্রতিবারই হিন্দি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান মমতা, গতবারও জানিয়েছিলেন, তবে সেটা ইংরেজিতে। এবারের শুভেচ্ছা অবশ্য হিন্দিতে। ভবানীপুরে ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন, কারণ ভবানীপুরের ভোটারদের একটা বড় অংশ হিন্দি ভাষী। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপির প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে প্রার্থী করার পিছনে অন্যতম কারণ ভবানীপুরের অবাঙালি ভোট ব্যাংককে বার্তা দেওয়া। 21-এর ভোটে বিজেপির গায়ে বারবার বাঙালি বিরোধী তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল, তাতে ফলও মিলেছে। এই প্রেক্ষাপটে এবার ভবানীপুরের ভোটে বিজেপি ছুঁতে চাইছে সেই বাঙালি আবেগ, কখনো তাঁদের প্রার্থীর ধুনুচি নাচ, কখনো আবার বাংলায় বাংলার কথা। সেভ বেঙ্গল, বাঙাল বাঁচাও, বাঙালিদের বাঁচাও। হিংসা বন্ধ করতে হবে, খুনি খেলা বন্ধ করতে হবে। ঘাসফুলের অস্ত্র হিন্দি, পদ্মফুলের বাংলা, ভবানী কার জানা যাবে 3রা অক্টোবর। আর আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা থেকে যেন বঞ্চিত না হই। আমার আত্মার বিশ্বাস আছে যে পশ্চিমবঙ্গের মানুষ এবার ন্যায়ের সঙ্গে থাকবে। নিউজ 18 বাংলা। অতিথি পরিচয় শুরুতেই, তারপর আসবো আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভবানীপুরের সিপিআইএম প্রার্থী সুজিত বিশ্বাস, আমার সঙ্গে রয়েছেন দেবজিৎ, বিজেপির প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অরূপ, তৃণমূলের মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। আমি যে প্রতিবেদন শুরুতেই দেখালাম, একদম গোড়ায় মানে হিন্দিকে আঁকড়ে ধরতে চাইছে কসমোপলিটন নেচার দেখে তৃণমূল কংগ্রেস, আর ঠিক উল্টোটা বিজেপি বাঙালি আবেগে শান্তি দিতে চাইছে। আমি শুরুতেই অরূপের কাছে আসি। অরূপ, এত হিন্দি ভাষায় টুইট মমতার আজকের দিন অত্যন্ত সিগনিফিকেন্ট। না দেখুন, পরিষ্কার কথা, আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই। হিন্দি ভারতবর্ষের অফিসিয়াল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনো ভাষাকে কারোর উপর চাপিয়ে দেওয়ার বিরোধী। আমরা প্রত্যেকটি ভাষাকে সম্মান জানাই। আজকে হিন্দি ভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে, তার জন্য খুব স্বাভাবিকভাবেই, যেহেতু বহু মানুষ, ভারতবর্ষের একটা বৃহৎ অংশের মানুষ এই ভাষায় কাজ করেন, তাই জন্য হিন্দি ভাষা দিবসের শুভেচ্ছা দেওয়া হয়েছে। এবার আপনারা এখন ইলেকশন আছে বলে সবকিছুতেই রাজনীতি করছেন, এটা নিয়েও রাজনীতি করছেন, এই বিষয়ে আমার খুব একটা বক্তব্য নেই। মানে ইলেকশন না থাকলে এরকমটাই হতো। দেবজিৎ, হঠাৎ বাঙালি আবেগকে কেন আঁকড়ে ধরার চেষ্টা? বলছি বহিরাগতদের ভাষা বলে অরূপদার মনে হচ্ছে না? এখন বহিরাগতদের ভাষা বলে মনে হচ্ছে না অরূপদা? কিরকম বহিরাগত? আবার আপনাদের অবশ্য অরূপদা, কলকাতা কর্পোরেশনে অনেক জায়গায় ইংরেজি আর উর্দুতে থাকে। উর্দুটা তো অন্তর্গত ভাষা, হিন্দিটা বহিরাগত ভাষা। আর এখন ঠেলায় পড়িলে বিড়াল গাছে, না পড়িলে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় পড়েছেন, সামনে ভোট,
অতগুলো ভোট হচ্ছে হিন্দি ভাষীদের, যারা দক্ষিণেশ্বর রেল স্টেশনের নামে বাংলা ল্যাঙ্গুয়েজটা উঠিয়ে দিয়েছিল, বাংলা দক্ষিণেশ্বরের রেল স্টেশন চালু হচ্ছে, বাংলা ভাষাটা বাড়বে না উর্দু কমবে? ক্যালকাটা কর্পোরেশনের যত বোর্ড আছে, ইকবালপুর, খিদিরপুর, ওখান থেকে কি বাংলা লেখা হবে নাকি উর্দুতে আরো লেখা বাড়বে? আগে বলুন। না না অরূপদা, হিন্দি দরজা নয় হবে। দেবজিৎ আপনারা দেবজিৎ, হঠাৎ বাঙালি আবেগে শান দিতে হচ্ছে কেন আপনাদের? হ্যাঁ, হঠাৎ বাঙালি আবেগে শান দিতে হচ্ছে কেন? বাঙালি আবেগে শান দিতে যাবো কেন? আলাদা করে শান দেবাদের ব্যাপার নেই। আমাদের বাংলার বাঙালির তৈরি করা পার্টির, আমাদের পার্টি অ্যালান অক্টোভিয়ান হিউমের দ্বারা তৈরি হয়নি, তার লেজুর আমরা নই। আমাদের পার্টি কোন রকম ভাবে বহিরাগত কাউকে গালাগালি দিতে যাননি। ভেবে দেখুন, আমরা সর্বভারতীয় রূপে এই বাংলার সেই ভদ্রলোক, তিনি সর্বভারতীয় রূপে তখন থেকে অরূপদা একটু বলতে দিন, এতটা উত্তেজিত হবেন না। হ্যাঁ, উর্দু বাড়াবেন, উর্দু তো বাড়বেই, চিন্তার কোনো কারণ নেই। বাঙালির প্রাণের ভাষা, বাঙালির প্রাণের ভাষা উর্দু ভাষা সব দিকে ছড়িয়ে পড়বে, মিনি পাকিস্তান হয়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। কয়েকদিন হিন্দি টিন্দি নিয়ে কথা বলবেন, কি আছে বলবেন। আজকে হিন্দি ভাষা কিছু তো ভোট চাই, তার জন্য হিন্দি টিন্দি বলবেন, আসলে তো উর্দু চাই। বলবেন আপনারা, আসলে তো উর্দু চাই। আপনি কি দেখছেন? না দেখুন, মানে বাঙালির বিষয়ে তর্কটা তো খুব গোলমেলে আর কি। মানে ডিরোজিওকে বাঙালি বলবেন কিনা, অথবা অ্যালান অক্টোভিয়ান হিউমকে, মানে তার কংগ্রেসের কতটা ভারতীয়ত্ব ছিল সেই আলোচনা যখন উঠবে, এবং বা মোহনলাল মেঘরাজকে বাঙালি বলবেন কিনা, এই তর্কগুলো আমাদের বাঙালিদের মধ্যে চলতেই থাকবে। আমরা বাঙালিরা আক্রান্ত হয়েছি বিভিন্ন সময়, এবং তার ফলে বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতি আমাদের এই রাজ্যটাকে কখনো ভালো করেছে, কখনো খারাপ করেছে। এই নিয়ে বিশাল বিতর্ক চলবে। প্রচুর মানুষ যখন দেশভাগের পর আমাদের এখানে এসেছেন, তার যে রাজনীতি বা আমাদের যে সংস্কৃতি, সব মিলিয়ে কিন্তু একটা জিনিস শুরুতেই বলতে হয়, আমাদের যে 80 দশক 90 দশকের যে মধ্যবিত্ত শহুরে বাঙালি রাজনীতি, যে জায়গাটা ভবানীপুরে ছিল, আজকে ভবানীপুরের রাজনীতি সেই জায়গায় নয়। ডেটা সায়েন্সের অনেক উন্নতি হয়েছে, ফলে কতজন কোন ধর্মের আছেন, তারা কোন ভাষায় কথা বলেন, তাদের কোন খাবারটা তারা খান, তার উপর নির্ভর করে রাজনৈতিক দল প্রচার করবেন। কিন্তু সবচেয়ে উপরে একটা জায়গা আছে, সেটা হচ্ছে মানুষের সুবিধে রাজনৈতিক দল কতটা দিচ্ছেন। অর্থাৎ ভবানীপুরের নালায় জল কতটা জমছে, বাড়ির কাছে যখন একটা নালায় জল পড়ে জমে, সেই আলোচনা একটা বামপন্থী সময় ছিল, যে সময় পার্টি অফিসে গেলে বামপন্থী নেতারা নালায় জল জমার সঙ্গে তুলনা করতেন সুয়েজ খাল খননের। সেই পেছনে ফিরে তাকাতে গিয়ে বামপন্থীদের আজকে ভোট কমেছে। একই রকম ভাবে আজকের দিনে নাগরিক পরিষেবা, সেখানে কি হচ্ছে, কোভিড পরিস্থিতিতে মানুষ কি সুবিধা পাচ্ছেন, এই প্রতিটা জিনিস নিয়ে মানুষ ভাববেন। এবং সেই জায়গায় বাঙালি সংস্কৃতি বলতে বাংলা ভাষা নয়, শুধু বাঙালি সংস্কৃতি বলতে হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান নয়, সত্যিকারের যে বাঙালি সংস্কৃতি জারিত হয়ে এসেছে আমাদের এই পশ্চিমবঙ্গে নবজাগরণের সময় থেকে, যা কিনা হারিয়ে যেতে বসেছে একেবারেই, সেই জায়গাটা আজকের নির্বাচনে খুব গুরুত্ব পাচ্ছে বলে আমার একেবারেই মনে হয়। একদম ঠিক, সত্যি গুরুত্ব কোথায় পাচ্ছে, কারণ একটু পরে আপনাদের দেখাবো আমরা 2021-এর নির্বাচনেও যা দেখে এসেছি, কোথাও একটা পোলারাইজেশনের চেষ্টা, ভবানীপুরেও কি সেই চেষ্টা হচ্ছে? আমরা আগেই বলেছিলাম ভবানীপুর আসলে একটা মিনি ইন্ডিয়া, এটা অনেক একটা বৃহত্তর ক্ষেত্রকে প্রতিফলিত করে। দেখাবো পোলারাইজেশনের চেষ্টা কিভাবে ভবানীপুরের ভোটে হচ্ছে। क्या ये राशन 2017 के पहले भी मिलता था? क्योंकि तब तो পাকিস্তান বা বাংলাদেশ এখানে হবে না। রাজ্য আলাদা, ভোটও আলাদা, কিন্তু সুর এক। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে, তার আগে হঠাৎ করেই যোগী আদিত্যনাথের মুখে আব্বা জান। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মুখে আব্বা জান, ভবানীপুরে দিলীপ ঘোষের মুখে খিদিরপুর। যিনি মুখ্য প্রচারক ওখানে, তিনি বলেছিলেন খিদিরপুর নাকি মিনি পাকিস্তান। তা আমি তো বলবো যে ওটা পাকিস্তান বানাতে দেবো না, আমরা কলকাতায় রাখবো, বাংলাকে রাখবো, পাকিস্তান বা বাংলাদেশ এখানে হবে না। যারা ভাবছেন ওই করে জিতে নেবেন, সেটা হবে না।
বিজেপি বিরোধীরা বলছে এতে আর নতুন কি, এটাই তো পদ্মের চেনা কৌশল। ভোট এলেই ধর্মীয় মেরুকরণের অস্ত্রে শান। বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে 2017 সালে উত্তরপ্রদেশ ভোটের আগেও মোদির ভাষণের কথা। गांव में अगर कब्रिस्तान बनता है तो गांव में स्मशान भी बनना चाहिए। अगर रमजान में बिजली मिलती है तो दिवाली में भी बिजली मिलनी चाहिए। ওদের রাজনীতি হচ্ছে শুধু মুসলমান বিরোধী কথাবার্তা বলা, শুধুমাত্র সংখ্যালঘুদের কথাবার্তা বলা, বলে যদি সংখ্যাগুরু মানুষের হৃদয় জয় করা যায় তা তো হয়নি। পর্যবেক্ষকদের একাংশের মতে বিতর্ক হলেও মেরুকরণের কৌশল ভোটে বরাবরই ডিভিডেন্ড দিয়েছে বিজেপিকে। ব্যতিক্রম 21-এর ভোট। এবার ভবানীপুর ও উত্তরপ্রদেশে কি হবে? মেরুকরণের চাল কি ভোট বাড়াবে? নজর সেদিকেই। নিউজ 18 বাংলা। সরাসরি দেবজিৎ, আপনারা 2021-এ এই ধর্মযুদ্ধ, কার্যত ধর্মযুদ্ধে পরিণত হয়েছিল, স্পেশালি নন্দীগ্রামের কথা আমরা বলতে পারি, কাঙ্ক্ষিত ফল থেকে এত দূরে থামলেন, তারপরেও এই রাস্তা থেকে বিজেপি বেরোতে পারছে না কেন? এইরকম ওই রকম সেই রকম বলছেন কেন? সোজা কথায় বলুন না, যে গ্রেট ক্যালকাটা কিলিং এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, আমি সারা ভারতবর্ষের কথা বলবো না, যে নোয়াখালীর দাঙ্গা দিয়ে পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গ হয়েছে, টোটাল পুরো বঙ্গ থেকে পূর্ববঙ্গ আলাদা হয়েছে, পূর্ব পাকিস্তান হয়ে গেছিল। তারপরে দাঁড়িয়ে এখানে একজন মন্ত্রী এখানে মিনি পাকিস্তান দেখাবেন, আর বাকি যারা ওপার থেকে পালিয়ে এসেছে তারা বসে বসে আঙুলের নখ খুঁটবে, দাঁত দিয়ে কাটবে। এরকম ভাবছেন কেন? ধর্মযুদ্ধ অধর্মযুদ্ধের কথা নয়। এখানে দাঙ্গা হলে মুসলমানও ক্ষতিগ্রস্ত হন, হিন্দুও ক্ষতিগ্রস্ত হন, সব কমিউনিটির মানুষই ক্ষতিগ্রস্ত হন। কিন্তু শুধুমাত্র যখনই ভোট আসে তখনই আপনারা তো প্রশ্ন করেন না কেন হিজাব মাথায় তুলতে হয়, কেন এখন হিন্দি ভাষীদের জন্য হিন্দি ভারতীয় ভাষা বলে চিৎকার করতে হয়? পার্টিনেন্ট পয়েন্ট তুলেছেন, কিন্তু আমার আপনার জন্য প্রশ্ন, এটাও আপনার জন্য প্রশ্ন, উত্তরপ্রদেশে ভোটের আগে আব্বাজান কেন বলতে হচ্ছে যোগীকে? যখন মোদি আগে কবরস্থানের সঙ্গে শ্মশানের কথা উল্লেখ করছেন, ভোট এলেই কেন এই সুরসুরিটা দিতে হয়? উত্তরপ্রদেশে কে কাকে আব্বাজান বলছেন তার থেকেও বেশি দরকারি হচ্ছে ভবানীপুরে আজকে এই 2 ঘন্টার বৃষ্টিতে কতটা জল জমেছে। না না, আপনি কি আপনারা যদি ধর্মের কথা বলেন, বাংলায় আলাদা উত্তরপ্রদেশে আলাদা করে দেখতে না, তা কেন? আমরা সারা ভারতবর্ষকে এক করেই দেখি। আমরা সাংস্কৃতিক জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা এটা তার সঙ্গে বিশ্বাস করি যে ভোট এলেই আমরা সারা বছরই বলি যে শুনুন, এখানে যোগী আদিত্যনাথ 2021-এর আগে প্রচার করতে এলেন, তিনি যখনই প্রচার করতে এলেন তার প্রতিটা সভায় স্লটার হাউসের কথা তুললেন তিনি। তার কি ফল হয়েছে না হয়েছে সেটা অন্য বিশ্লেষণ। আবার ইউপি নির্বাচন, আবার আব্বাজানদের তিনি টানছেন, এটার কি প্রয়োজন? কেন বিজেপি এত উন্নয়নের ধ্বজা কেন প্রয়োজন বিজেপি? বেআইনি স্লটার হাউস নিয়ে কি এই চ্যানেল কোনো কথা বলতে চান না? আপনারা কি মনে করেন যে বেআইনি স্লটার হাউস থাকা উচিত? বেআইনিভাবে পশু খুন করা উচিত? দেশের যে আইন আছে তার বিরোধিতা করা উচিত কোন ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে? যদি এই চ্যানেলটা মনে করেন আমার কিছু বলার নেই, যোগী আদিত্যনাথ ভুল করেছেন, ঠিক করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে ধর্মকে সামনে রেখে যুদ্ধ নয়, ধর্মকে সামনে রেখে যুদ্ধ নয়। আমি আবার বলি, ধর্মকে সামনে রেখে যুদ্ধ নয়, ধর্মকে নিয়েই এই যুদ্ধ, ধর্মকে বাঁচানোর জন্য এই যুদ্ধ। এটাই আমাদের চলা। আমি দেবজিৎ বাবুর একটা শব্দ বন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ। সাংস্কৃতিক, আমার প্রশ্ন একটাই ছোট্ট, যে সাংস্কৃতিক জাতীয়তাবাদের মধ্যে কি হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান এই শব্দগুলো আসার প্রয়োজনীয়তা আছে? আমাকে বলতে দিন, একটু আগে আমাকে 1 মিনিট বলতে দিন, 1 মিনিট, আমি উত্তরটা দিইনি। আপনারা এতক্ষণ ধরে বাঙালি আনাকে সামনে রেখে বিজেপি ভোট করছে ইত্যাদি শব্দবন্ধ আনলেন। আপনারা ইতু, ভাদু, টুসু, করম এবং শিবরাত্রি, তারপরে অন্য জামাই ষষ্ঠী, এগুলো কি বাঙালি সংস্কৃতি বলে মনে করেন? যদি মনে করেন বা তার সঙ্গে অন্য যদি কোনো সংস্কৃতির কথা বলেন, তাহলে সেগুলো কি ইনবিল্ড বাংলার সংস্কৃতি? আপনারা যে অন্তর্গত বহিরাগত যে তত্ত্ব বিভিন্ন সময় বলে থাকেন, তাহলে বাকি যেগুলো এসেছে আমি নাম করতে পারি, আপনাদের চ্যানেলের অসুবিধা হবে বলে আমি নাম করছি না, তাহলে সেগুলো কি অন্তর্গত সংস্কৃতির মধ্যে পড়ে? বাঙালি কি বলতে আপনারা কি বোঝেন? আপনারা আমার থেকে কি শরৎচন্দ্র কম বাঙালি ছিলেন? আপনারা মনে করে দেখুন। না, শ্রীকান্ত শুরু হচ্ছে। দেবজিৎ, এখানে বাঙালি আনা কে কম কে বেশি প্রশ্ন নয়, প্রশ্ন এই শব্দবন্ধগুলো বাঙালি কারা? আগে আমাদের অস্বীকার করবেন, আমি জানি না, আমি সৃজীবের মতো নেব।
আমি বাংলায় বসবাসকারী প্রত্যেকটা মানুষ বাঙালি, একদম বাংলা, তাহলে আলাদা করে বাঙালি হবে না, তাহলে আলাদা করে এই শব্দগুলো প্রয়োজন পড়ে। ভোট এলে কেন মার্কেটে কালকে তুমি জাপানে যাও, তুমি জাপানি হবে না, তোমাকে সেই জাপানের সংস্কৃতিকে মানতে হবে। সেই সংস্কৃতিকে তোমাকে মানতে হবে। দেবজিৎ আসবো, আসবো দেবজিৎ বলবেন, আপনি দেবজিৎ বলবেন। সৃজিত দেখুন আমাদের, দেখুন একটু 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 চুপ করুন, একটু চুপ করুন। হ্যাঁ দেখুন, আমাদের, আমি ছোট থেকে যে বাঙালি হিসেবে বড় হয়েছি, জানি না বাঙালি সত্ত্বটা আজকে কোথায় গিয়ে আঘাত কাটছে। তাতে দুর্গাপুজোয় মিষ্টি, দশমীতে মিষ্টি খেয়েছি, ঈদে বিরিয়ানি খেয়েছি, আর ক্রিসমাসে কেকও খেয়েছি। তার জন্য কোনো রাজনৈতিক দলের আমার সাহায্য লাগেনি। আর বিশ্বাস বাঙালিয়ানা বাঁচিয়ে রাখার জন্য আগামী দিনে কোনো রাজনৈতিক দল, আমার রাজনৈতিক দল, আর যা রাজনৈতিক দল আছে তার জন্য কাউকে রাস্তায় নামতে হবে। আর আপনি প্রথমে বললেন মুখ্যমন্ত্রী হিন্দি দিবস ইত্যাদি নিয়ে করেছে। একটা দিবস পালন করলেই আলাদা করে হিন্দিভাষীদের জন্য মেসেজ দেওয়া যায় না। এটা হয়তো একটা গিমিক, বা এই আব্বাজান উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যা বলেছে তাতে মুসলিমদের প্রতি কোনো সুবিচার এনে দিয়েছে এটা বলা যায় না। আসল যে সমস্যাগুলো মানুষের জীবনে ফেস করছেন তা হলো, আপনি দেখবেন এই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন সামনে, ঘটনাচক্রে আমি প্রার্থী একটি রাজনৈতিক দলে, কিন্তু ঘটনাচক্রে এই কেন্দ্রের মানুষের কি আর 5টা কেন্দ্রের মানুষের থেকে কোনো বাড়তি সুযোগ সুবিধা পেয়েছি? এখানে চাকরি হয়েছে, এখানে কোনো কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল লেবারের চাকরি পার্মানেন্ট হয়েছে। শুধু একটা পদের চাকরি স্থায়ী করার জন্য মুখ্যমন্ত্রী নিজের পদ স্থায়ী করার জন্য একটা উপনির্বাচন মানুষকে চাপিয়ে দিচ্ছে। এতে বাঙালি, অবাঙালি, হিন্দি এসবগুলো খুব পার্টিনেন্ট ইস্যু নয় আমাদের কাছে। দুর্ভাগ্য। অরূপ উত্তর দিন, অরূপ উত্তর দিন, অরূপ উত্তর দিন। সজীব যে অভিযোগ তুলছেন উত্তর দিন। চাপিয়ে দেওয়া হচ্ছে। পিউ, আমি প্রথমেই আমি এখানে আমাদের বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন তিনি বারবার বাঙালি সংস্কৃতি বলছেন। কে বাঙালি ডেফিনেশন চাইছেন? আমার কাছে প্রথমে বাঙালি হচ্ছে তারা যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র যখন গুজরাটিতে ছাপা হয়, বাংলায় যখন আমাদের ঘরের ছেলেরা উত্তর দিতে পারে না, তখন যারা মেরুদণ্ড ফিকিয়ে দিয়ে চুপ করে থাকে তারা বাঙালি হতে পারে না। এক। দ্বিতীয়ত, আজকে এখানে আপনি ওকে আউট অফ সিলেবাস কোশ্চেন করেছেন দেবজিতে, ওকে আপনি প্রশ্ন করছেন ভবানীপুরের ভোট নিয়েও চলে যাচ্ছে 46-এর নোয়াখালী দাঙ্গা, ডেভেলপমেন্টের কম্পারিজন। আমি বলেনি ভাই, একটু বলেনি, আমি সমস্যাটা হচ্ছে কম্প্যারিজন যখন হয় দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে ডেভেলপমেন্টের, তখন স্বাভাবিকভাবেই এটা আমাদের তথ্য নয়, কেন্দ্রীয় সরকারের তথ্য যে কোভিড ম্যানেজমেন্টে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ হাসপাতালের শিরোপা পেল কোন হাসপাতাল? আমাদের এমআর বাঙুর হাসপাতাল। আর উল্টো দিকে করোনা রোগীর মৃতদেহ গঙ্গায় ভাসতে দেখা। আমি সঞ্চালক হিসেবে তথ্যের বিকৃতি মানবো না। অরূপ প্লিজ, অরূপ আমি স্মরণ করিয়ে দেবো, বাঙুর হাসপাতাল সত্যি সেরা শিরোপা পেয়েছে, কিন্তু কোভিড ম্যানেজমেন্টে নয়। 2018-19 সালে তার যে মানুষ সেবার ছিল সেই স্বীকৃতি, সালটা ছিল 18-19, কোভিড তখন আসেনি। 2019-এর ডিসেম্বরে কোভিডের আমদানি, তাই জন্য কোভিড-19। এবার বলুন অরূপ। বাঙুর হসপিটাল জেলা হসপিটালে জেলা, আমি তো বলছি সেরা, কিন্তু কোভিড ম্যানেজমেন্ট নয়। বাঙুর হসপিটাল শিরোপা পেয়েছিল কেন না? ওখানে চিফ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে। প্যারালালি আমরা এটাও দেখেছি যে আমরা উত্তরপ্রদেশের গঙ্গার বুকে করোনা রোগীর মৃতদেহ, উত্তরপ্রদেশের তুলনা করে যাচ্ছেন ক্রমাগত, কিন্তু ভবানীপুরে কি? ভবানীপুরের আপনারা বুঝতেই পারলেন, কেউ হিন্দি ভাষীদের কাছে টানতে চাইছেন, কেউ বাঙালি আবেগকে কাছে টানতে চাইছে। এবার ওয়ার রুম কিভাবে বিজেপি ভবানীপুর একটা নির্বাচনকে মাথায় রেখে একটা ওয়ার রুম বানিয়ে ফেলছে, মানে বিজেপি কতটা সিরিয়াসলি নিচ্ছে ভবানীপুরের ইলেকশনকে দেখুন। 294 নয়, একটি মাত্র কেন্দ্রে উপনির্বাচন, প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের যুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে পদ্ম ব্রিগেড। শুধুমাত্র ভবানীপুরের জন্য তৈরি হচ্ছে পদ্মের ওয়ার রুম। হেস্টিংসে বিজেপি অফিসের 9 তলায় ছিল মিডিয়া সেন্টার, সেখানেই তৈরি হচ্ছে ওয়ার রুম। দায়িত্বে ভবানীপুরের প্রচার কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ। ওয়ার রুম সমস্ত স্ট্র্যাটেজি তৈরি হবে এখান থেকে। মূলত প্রচারের যে ক্যাম্পেনের যে দায়িত্বে, সেই ক্যাম্পেনের দায়িত্বে রয়েছেন রুদ্রনীল ঘোষ। মানুষের সঙ্গে সংযোগ তৈরি করবার একটা কাজ রয়েছে, আর দ্বিতীয় হচ্ছে যারা কর্মী রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা এই কাজটার সঙ্গে জড়াচ্ছেন,
বা জড়িয়ে রয়েছেন তাদের মধ্যে যাতে কমিউনিকেশন গ্যাপ না থাকে, কে কোথায় যাচ্ছেন, কে কোথায় জল খাবেন, কে কোথায় বিশ্রাম নেবেন, সেটাও তো একটা প্রচারের বড় অংশ। কেন্দ্র হেভিওয়েট, প্রতিপক্ষ হেভিওয়েট। সূত্রের খবর, এই ওয়ার রুমেই তৈরি হবে ভবানীপুরের জন্য বন্ধের প্রচার কৌশল। কিভাবে প্রচার হবে, কোন ইস্যুতে বেশি জোর দেওয়া হবে, সেসব চূড়ান্ত করা হবে। 30শে সেপ্টেম্বর ভোটের দিনও এখান থেকে চলবে নজরদারি। যোগাযোগ রাখা হবে বুথ স্তরের কর্মীদের সঙ্গে। পর্যবেক্ষকদের একাংশের মতে এতেই স্পষ্ট ভবানীপুরের ভোটকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পশ্চিমবঙ্গের একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব, এই লড়াইতে তিনি কিন্তু মাঠে নামিয়ে দিয়েছেন তার তাবড় নেতা মন্ত্রীদের। প্রচারে যে কথাই বলা হোক না কেন তাদের পক্ষে, আসলে যে একটা তৃণমূলের পক্ষ থেকেও একটা দুশ্চিন্তার কালো মেঘ রয়েছে, এটা উনি স্পষ্ট করেছেন। গোটা দলটাতেই ওয়ার চলে, তাদের আবার ওয়ার রুম, গরুর গাড়ির হেডলাইট। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। একটা সুযোগ দিন কাজ করার। শুধু ভবানীপুরের মাঠে নেমে রাজনৈতিক লড়াই নয়, আইনি লড়াইয়ের দিশাও দেখাতে চাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার নমিনেশন নিয়ে বিস্তর গোলমাল অভিযোগ করছে বিজেপি, এমনকি মামলা ধরে ধরে বিজেপি প্রচারে নামবে। ভবানীপুর উপনির্বাচনে এবার তথ্য গোপনের অভিযোগে রাজনৈতিক তরজা। রিটার্নিং অফিসারকে চিঠি বিজেপি প্রার্থী নির্বাচনী এজেন্টের। তার অভিযোগ, মনোনয়নের সঙ্গে হলফনামায় তথ্য গোপন করেছেন তৃণমূল প্রার্থী। ফৌজদারি মামলার তথ্য গোপন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 5টি মামলার উল্লেখ। অসমের গীতানগর, পানবাজার, জাহি রোড, উত্তর লখিমপুর উধারবন্দে মামলা। একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। বিভেদ তৈরির চেষ্টা, হুমকি, পুলিশের কাজে বাধার মতো অভিযোগ করা হয়েছিল বলে দাবি। সুপ্রিম কোর্টের মামলার কথা উল্লেখ করে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থীর এজেন্ট। 5টা মামলা দিদিমণির নামে আসামে হয়েছে, সেই তথ্যটা উনি গোপন করেছেন, তথ্যটা এফিডেভিটে আনেননি। অ্যাজ পার ইলেকশন কমিশন রুল সমস্ত তথ্যগুলো ওপেন করতে হয়, আর স্ক্রুটিনি দিনে এই কমপ্লেনটা করা উচিত যদি কোনো তথ্য গোপন করেছে। সেই আইন মেনেই ও কমপ্লেনটা করেছে। 26-এর এতে যে ফর্মের এফিডেভিট, সেই পার্টটুকু দেখছি where FIR has been filed and charges have been framed, এই কথাটা বলা আছে। যদি মিসেস টিবরিওয়ালের এই প্রমাণটা থাকে তাহলে অবভিয়াসলি এটা একটা অপরাধ। এখানে আরেকটা প্রশ্ন খুব স্বাভাবিক, সেটা হচ্ছে এই ক্ষেত্রে ওনার ডিউটি টু ডিসক্লোজটা আছে কিনা। যদি ডিউটি টু ডিসক্লোজ না থাকে তাহলে কোনো অফেন্স আসছে না। যারা বিধিভঙ্গের অভিযোগ এনেছেন তারা একটু অপেক্ষা করলেই নির্বাচন কমিশন থেকে যে উত্তরটা পাবেন, যদি নির্বাচন কমিশন কোনো নির্দেশ পেয়ে খুব পক্ষপাতদুষ্ট আচরণ না করেন তাহলে যথাযথ উত্তর পেয়ে যাবেন। ভোট হারার আগে সস্তায় প্রচারে থাকতে এইসব কিছু জিনিস তাদের বলতে হয়, তো তারা তাদের কথা বলেছেন। এর আগে নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে অভিযোগ করে বিজেপি। এবার একই অস্ত্র ভবানীপুরেও। নিউজ 18 বাংলা। অরূপ, উত্তর দিন। না, আমার সবচেয়ে অবাক লাগে আসলে প্রথমে একটা পার্টি তারা টেন্ডার ডেকেছিল প্রার্থী হওয়ার জন্য, প্রার্থী খুঁজে পাচ্ছিল না। তারপরে সবচেয়ে বড় কথা, যদি কোনো মামলা যদি গোপন করাই থাকে তাহলে আজ থেকে 4 মাস আগে তিনি যখন নির্বাচনে নমিনেশন ফাইল করেছিলেন তখন সেটা নিয়ে নির্বাচন কমিশনের রোলটা কি ছিল। তৃতীয়ত, আমরা দেখেছিলাম এই নন্দীগ্রামের সময় একই রকমের মিথ্যা প্রচার করে মামলার ব্যাপারটাকে হাইলাইট করার চেষ্টা হয়েছিল এবং দেখা গিয়েছিল যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি ফলস অভিযোগ এনেছিলেন অন্য একজন ব্যক্তি যার নাম মমতা ব্যানার্জি। পরবর্তীকালে সংবাদ মাধ্যম হচ্ছে অরূপ, মিথ্যা প্রচার কোনটাকে বলছেন? প্রথমত হচ্ছে, আমি টেকনিক্যালি আমি জানি না আপনাদের এখানে আইনজীবীর মধ্যে দেবজিৎ নিজেই আইনজীবী। যদি তথ্য গোপন করেই থাকে তাহলে 4 মাস, দেবজিৎ আইনজীবী, শ্রীজীব আইনজীবী, দুজনেই আইন নিয়ে কাজ করেন। আমি পরিষ্কার ভাবে বলছি, যদি তথ্য গোপন হয়েই থাকে তাহলে 4 মাস আগে নির্বাচন কমিশন কি করছিল? 4 মাস আগে নির্বাচন কমিশন কি করছিল?
দ্বিতীয় কথা, এটা এটা বাকি দুজন আইনজীবী রয়েছেন, তারা আরো ভালো বলতে পারবেন যে এই মামলাগুলোর ক্ষেত্রে কি চার্জশিট জমা পড়েছে। যদি চার্জশিট জমা পড়ে থাকে তার স্ট্যাটাসটা কি, সেটা তো ইলেকশন কমিশন ডিসাইড করবে। 4 মাস আগেও যাদের গালে থাপ্পড় পড়েছে, আজকে আসলে কি হয়েছে, প্রার্থী খুঁজে পাচ্ছে না, টেন্ডার হচ্ছে, লোকে দাঁড়াতে চাইছে না, হার নিশ্চিত। আপনার পয়েন্টটা ক্লিয়ার অরূপ। আমি দেবজিতের কাছে একটু অ্যাড করি, আপনি উত্তর দেবেন, আমি অ্যাড করি। এটার আলটিমেট উদ্দেশ্য বিজেপির পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়া। আপনারা 21-এর নির্বাচনে ওই নন্দীগ্রাম ছাড়া সেই অর্থে পাওয়া যায়নি, মানে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত, যদিও সেটা বিচারাধীন মামলা। তো কোন আবার নতুন করে কোন ডিভিডেন্টের আশা করছেন, পাবেন বলে আশা রাখছেন? এই অরূপ, তার আগে পিউ একটা কথা ক্লিয়ার করা দরকার। অরূপদা, 4 মাস আগে কারা গালে থাপ্পড় খেয়েছিল? আমরা 4 মাস আগে গালে থাপ্পড় খাওয়ার পরে কে আবার ভোটে দাঁড়াচ্ছেন? আমরা বিজেপির লোকেরা? আমরা থাপড়া খেয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অরূপদা এবার একটু বলি, আমি আছি আমাদের সঙ্গে আমাদের প্রার্থী যিনি হয়েছেন শ্রীজীব দা, উনিও আইনজীবী আছেন। আপনিও আইন কম বোঝেন এরকম নন, আপনিও প্রশাসনিক ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলান। আইন আপনাকে রোজই ফেস করতে হয়। দাদা, আপনিও তো ভোটে দাঁড়িয়েছেন, আপনিও তো জিতেছেন। ডিসক্লোজার দেবার দায়িত্ব কার? ডিসক্লোজার আপনার কাছে একটা ফর্ম দিচ্ছে নির্বাচন কমিশন, বাপু হে ফিল আপ করে ভরে দাও তোমার নামে কি কি মামলা আছে। সেই মামলাতে আপনি যদি 4টে মামলা না লেখেন, তাতে চার্জশিট হয়েছে কি চার্জশিট হয়নি তারও জায়গা রয়েছে। আপনি যদি না লেখেন তাহলে দায় কার? নির্বাচন কমিশন কি গোয়েন্দা লাগাবেন? আপনি ফর্ম জমাতে এফিডেভিট করার আগে কি গোয়েন্দা দিয়ে দেখবেন যে আপনি কটায় মামলা লুকোচ্ছেন, কটায় মামলা ছাড়ছেন? হতে পারেন উনি ওনার ভুল করেছেন, হতে পারেন উনি যাদের উপরে ভরসা করেছেন তারা ওনাকে হারানোর চেষ্টা করছেন, হতে পারেন এর মধ্যে ভারত, রাশিয়া, আমেরিকা, মিনি পাকিস্তানের লোক সবই আছে ওনাকে হারানোর জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করে বলছেন যে দায়িত্ব নির্বাচন কমিশনের? আমি যদি একটা কোনো তথ্য নির্বাচন কমিশনের ঘুরে গেলেন, আমি একবারে উত্তর দেবেন শ্রীজীবের মত আইনজীবী হিসেবে। এই এফিডেভিটে একটা প্রাথমিক দায়িত্ব আমাদের থেকে যায়, যেহেতু আমি নিজেও এফিডেভিট জমা দিয়েছি যে আমার বিরুদ্ধে পেন্ডিং মামলা কি আছে। তাতে একটা কলম হচ্ছে পেন্ডিং মামলায় কোনো চার্জশিট হয়েছে কি হয়নি। কাজেই চার্জশিট না হওয়াটাই, শুধু চার্জশিট না হলে আমি মামলা ডিসক্লোজ করব না, কারণ এটা নয়, কারণ আমাকে মামলা পেন্ডিং থাকলে আমি এফআইআর এ অ্যাকিউজড হলেই আমাকে মামলা ডিসক্লোজ করতে হবে এফিডেভিটের ফরম্যাট অনুযায়ী যা ইলেকশন কমিশনে দিতে হয়। এক 2 নম্বর কথা হচ্ছে এই ইস্যুগুলো আমার মনে হয় মুখ্যমন্ত্রী যদি তার এফিডেভিটে ভুল করেন, ঠিক করেন, এটা ইলেকশন কমিশনের একটা টেকনিক্যাল বিষয়। আমার বক্তব্য, নির্বাচনে হেডিং ব্রেকিং নিউজের এটা কোনো ইস্যু নয়। ইস্যুটা এরকম হওয়া উচিত যে মুখ্যমন্ত্রী হিসেবে তার পারফরমেন্সটা গত বিধানসভা থেকে এই 10টা বছরের বিধানসভায় উনি কি করেছেন। উনি নিজে একটা 2 কোটি টাকার হেলিকপ্টার চড়েছেন, মানুষকে 500 টাকার লাইনে দাঁড় করাচ্ছেন। উনি বলতে পারবেন 500 টাকায় ওনার বাড়ির 1 সপ্তাহের বাজার হবে? উনি বলতে পারবেন না। আজকে সারাদিন মানুষের কোনো অপশন নেই, কোনো চাকরি নেই, কাজ নেই, সেই অবস্থায় বাধ্য হয়ে ঝান্ডা ধরে 8,000, 10,000, 12,000 টাকা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কাজ দিতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রী এই অঞ্চলে রাস্তাঘাটের অবস্থা দেখুন। বড় প্রশ্ন উঠে আসছে, মানুষ কিন্তু বিশ্বাস দেখায়নি। 2 কোটির হেলিকপ্টারেই মানুষ আস্থা রাখলেন কেন? অরূপ উত্তর দেবেন। শ্রীজীব এবং দেবজিৎ যে যুক্তি দেখাচ্ছেন অরূপ উত্তর দেবেন। একটা ছোট্ট ব্রেকে এই মুহূর্তে আমাকে যেতেই হবে, তবে ফিরে আসবো ভবানীপুর কেন্দ্রের খুব ইন্টারেস্টিং তথ্য নিয়ে। আপনাদের দেখাবো ভবানীপুরে যে 3 জন প্রার্থী নিয়ে মূল আলোচনা, সেই 3 জনের মধ্যে সব থেকে গরিব কে আর সব থেকে ধনী প্রার্থীকে। খুব ইন্টারেস্টিং, ব্রেকের পর। উপনির্বাচনের লড়াই। ভবানীপুরে ভোট যুদ্ধে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সিপিআইএম এর শ্রীজীব বিশ্বাস। ইতিমধ্যেই প্রার্থীদের সম্পত্তির খতিয়ান জমা পড়েছে নির্বাচন কমিশনে। কি বলছে সেই হিসেব নিকেশ? ধন সম্পত্তির নিরিখে 3 প্রার্থীর মধ্যে কে এগিয়ে, কে পিছিয়ে? নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 13,11,000 টাকা। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 15,38,000 টাকা। সোনা রয়েছে 9 গ্রাম 700 মিলিগ্রাম। রাজনীতির দাঁড়িপাল্লায় হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ধনসম্পত্তির নিরিখে তার থেকে অনেক বেশি হেভিওয়েট ভবানীপুরের বাকি 2 প্রার্থী।
পদ্মপ্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হাতে নগদ 3,08,000, ব্যাংকে রয়েছে 9,53,000, প্রিয়াঙ্কার কাছে সোনা রয়েছে 400 গ্রাম, এছাড়াও রয়েছে হীরের গয়না, 40 গ্রাম সোনার কয়েন, 1.5 কেজি রূপোর বাসন, 1,800 বর্গফুটের ফ্ল্যাট, স্করপিও গাড়ি। পেশায় আইনজীবী প্রিয়াঙ্কার মোট সম্পত্তির পরিমাণ 82,31,000। সিপিআইএম এর শ্রীজীবের সম্পত্তি সিপিআইএম প্রার্থীর মিউচুয়াল ফান্ডে 2,55,000 টাকার লগ্নি রয়েছে। রয়েছে একটি টাটা নেক্সন গাড়ি। অর্থাৎ নির্বাচন কমিশনের খাতায় সম্পত্তির বিচারে ভবানীপুরের সবথেকে গরিব প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বলেছিলাম না ইন্টারেস্টিং। সৌময়দা, গরিব প্রার্থী নিয়ে বলার আছে কিছু আপনার? না, আসলে তো টাকা পয়সা দিয়ে যদি বিচার হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বড় লোক এই হিসেবে অনেকেই আছেন, কিন্তু হবে তো একটা মানুষ কত বড় তার বিচার হয় না। মমতা ব্যানার্জির নাম সারা ভারতবর্ষে বা হয়তো পৃথিবীর অনেক বাঙালিই জানেন। আজকে শ্রীজীব হয়তো অনেক বেশি পরিচিত হয়ে উঠছে আমাদের সামনে এই রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে। প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে আমরা চিনছি, ফলে এই টাকা পয়সাটা মোটেই কোনো যোগ্যতা নয় প্রার্থী হওয়া বা না হওয়ার জন্য। খুব বড় লোক একজন মানুষ, খুব ধনী একজন মানুষ, সাধারণ মানুষের জন্য প্রচুর কাজ করতে পারেন। আমি অবশ্যই আমরা জানি না, আমরা প্রার্থীকে দেখলাম তিনি কিছু বলতে চান, তার আগে অরূপ কথা আমি শুনলাম। একেবারেই মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো সার্টিফিকেট লাগবে যে তিনি দরিদ্র বা তার টাকার পরিমাণ কম। আমার মনে হয় না একেবারেই এর কোনো ইমপ্লিকেশন আছে। অরূপ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দলগতভাবে আমরা আমাদের সরকার বিগত 10 বছর ধরে 10.5 বছর ধরে মানুষের জন্য যে কাজ করেছে সেই কাজ নিয়ে বাংলার মানুষের কাছে গেছিলাম। বাংলার মানুষের রায়ে আমরা 213টা আসনে জিতেছি এবং ইতিমধ্যে যত দিন যাচ্ছে আপনারা দেখেছেন, যারা বলেছিল 19-এ হাফ 21-এ সাপ, তারাই আস্তে আস্তে সাপ হওয়ার দিয়ে এগোচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুরে প্র্যাকটিক্যালি কোনো লড়াই নেই। ভবানীপুরে বিজেপি প্রথমে প্রার্থী খুঁজে পাচ্ছিল না, একটা কাউকে দাঁড় করাতে হবে বলে কাউকে একজন দাঁড় করিয়েছে। এই লড়াইয়ে আমরা বলছি তো, আজকে এখানে লড়াইটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় স্থানে কে থাকবে তার লড়াই, কে জামানত রাখতে পারবে, কে জামানত বাঁচাতে পারবে তার লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখানে ব্যঙ্গ করছিলেন শ্রীজীব বাবু যে সামাজিক প্রকল্পগুলোকে ব্যঙ্গ করছেন। একজন বামপন্থী প্রতিনিধি হয়ে সামাজিক প্রকল্পের ব্যঙ্গ কর, আজকে বোঝা যায় কেন পার্টিটার আজকে শূন্য এসে থেকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করেছেন গরিব মানুষের জন্য, যে টাকাই রাজ্য সরকারের ক্ষমতা আছে সেই টাকা তুলে দিচ্ছে, সেই টাকাকে যারা ব্যঙ্গ করছে তাদের আপনার বাড়ির বাজার 500 টাকায় হয়তো, আর একদিকে অরূপবাবু আপনার বাড়ির বাজার 500 টাকায় হয়তো, মানুষ আপনার বাড়ির বাজার 500 টাকায় হয়। আমি মাঝখানে ইন্টারাপ্ট করবো না আপনাকে, আপনার বাড়ির বাজার 500 টাকা করে দেখাবেন, আমি মেনে নেব। কথাটা শেষ করে নি, কার শেষ করুন। সরি কিন্তু আপনার থেকে বলা হয়েছে, তাহলে আমি বলি, আপনার বলা হয়েছে শেষ করুন অরূপ। না, আমার থেকে তৃণমূলের থেকে অভ্যাস পাচ্ছেন সিপিএম আমরা জানি, কিন্তু শূন্যের অভ্যাসটা আমরা দেবো না আপনাকে, কারণ সেই অভ্যাসটা আমাদের নেই। যাই হোক, এবার বক্তব্য হচ্ছে, আমাদের কথা খুব পরিষ্কার, একটা সরকার কেন্দ্রে তারা রোজ মানুষের উপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভ্যাস লাগিয়েও কিছু হবে না, শূন্য এই প্রকল্পগুলো তো নতুন করে বলার কিছু নেই, তার ডিভিডেন্ড আপনারা পেয়েছেন 2021-এর ভোটে, কিন্তু এটাও ঠিক নন্দীগ্রামে আবার পাননি, যেখানে এই ডিভিডেন্ড যার মস্তিষ্ক প্রসূত তিনি নিজে পরাজিত হয়েছেন। এটা বিরোধীদের কাছে একটা বড় হাতিয়ার। ভবানীপুরে ডেফিনেটলি আপনারা গেইন করুন। আমি যেমন 3 জন প্রার্থী দেখালাম, নন্দীগ্রামের লড়াই নিয়ে এখনো মামলা অ্যাবসলিউটলি বিচারাধীন, অ্যাবসলিউটলি। আমি শুধু শ্রীজীবের বক্তব্য অল্প করে শুনবো, কারণ আমি যে অ্যাসেট দেখালাম তার মধ্যে শ্রীজীব একজন, কারণ তিনি নিজে প্রার্থী। শ্রীজীব, খুব সংক্ষিপ্ত। যেহেতু নিজের এফিডেভিটের কথা এই চ্যানেলে উঠে এলো, আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ চেয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মুখ্যমন্ত্রী নিজের প্রচার সরকারি বিজ্ঞাপনে করেন, সরকারি টাকায় করেন, উনি গাড়ি ইত্যাদি সমস্ত সরকারি পয়সায় চলেন। আমার লোনে নেওয়া গাড়ি, যে অ্যাসেটটা বললে নেক্সনে, তাতেও লোন আছে, লোনটাও ডিসক্লোজ করা আছে, তাতে প্রতি মাসে আমাকে ইএমআই দিতে হয়। আর বাকি যা গচ্ছিত টাকা, আমার মনে হয় খুব সামান্য টাকা। আর মুখ্যমন্ত্রী একটা ডিসক্লোজ করেছেন এফিডেভিটে, দেখবেন ওনার রয়্যালটি বাবদ টাকা পাওয়া যায়। একবার চেয়ার চলে গেলে রয়্যালটির টাকা ওনার থাকবে না, এটা উনি জানেন, কারণ যারা ওনার ছবি কিনেছিলেন তারা নয় জেলে, নাহলে সদ্য জেল থেকে বেরিয়েছে। এই আলোচনাটা আমার মনে হয় খুব একটা প্রাসঙ্গিক আলোচনা নয়। টাকার হিসেবগুলো দেয়া হলো, প্রত্যেকটা নেই ওনার কাছে, সেটা টাকার হিসেবগুলো দেয়া হলো, আমি টেলিভিশনেও দেখলাম,
তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিসেবগুলো সেগুলো কিন্তু শ্রীজীব বাবুর চেয়ে অনেক বেশি মনে হলো। আমি কি অঙ্কে কিছু ভুল করছি? আপনারা আরেকবার একটু ফিরে দেখবেন, মোট যে টাকার যোগফল সেটা কিন্তু শ্রীজীব বাবুর চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়েরটা অন্তত অঙ্কের হিসেবে বেশি। আমার মনে হয় শ্রীজীব বাবু ডেফিনেটলি খুশি হবেন, কিন্তু হিসেবটা তাহলে আবার কষতে হবে। আমাদের হিসেবে গরিব কোট আন কোট মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের মধ্যে, এই তিনজনের মধ্যে এবার ত্রিপুরার কথা আমাদের আসতেই হচ্ছে, কারণ ত্রিপুরায় লড়াইটা ক্রমেই জোরদার হচ্ছে, তার সংঘাতের জায়গা যাচ্ছে, আদালত পর্যন্ত যেতে পারে যদি 22 তারিখে অনুমতি না দেয় বিপ্লব দেবের সরকার। হুঁশিয়ারি তৃণমূলের। এবার বাধা দিলে কিন্তু কোর্টে দেখা হবে, কোর্টে দেখা হবে, কোর্টে দেখা হবে। তারিখের পর তারিখ, দিন বদল, রুট বদল করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ। এবার 22শে সেপ্টেম্বর মিছিল করতে চায় তৃণমূল। 15 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুরু হওয়ার কথা ছিল এই রবীন্দ্র ভবনের সামনে থেকে। রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল যাওয়ার কথা হচ্ছে এই রাস্তা ধরে সোজা একেবারে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত। যদিও এই রাস্তাতে মিছিল করার জন্য অনুমতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চাওয়া হলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে এই রাস্তাতে মিছিল করার জন্য 15 তারিখে অনুমতি দেওয়া হয়নি। 15 তারিখের মিছিলের অনুমতি না পাওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবেদন করা হয়েছিল 16 সেপ্টেম্বর তারা মিছিল করবে। আর মিছিলের জন্য তারা যে রুট বলেছিল সেটা হচ্ছে যে এটা পুরাতন জেলখানা যেটা আগরতলাতে রয়েছে সেখান থেকে শুরু হবে এবং সেখান থেকে মিছিল যাবে হচ্ছে আশ্রম চৌমুহনী পর্যন্ত, যা 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত রাস্তা। পরপর দুদিন আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল বাতিল করেছে বিজেপি শাসিত ত্রিপুরার পুলিশ। তাদের দাবি 15 সেপ্টেম্বর অন্য দলের কর্মসূচি রয়েছে, আর 16 তারিখ মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়, কারণ পরের দিন বিশ্বকর্মা পুজো। এতে অবশ্য তৃণমূল থেমে নেই, এবার তারা 22 তারিখ মিছিলের জন্য অনুমতি চাইল। ওরা বলছে ওদের অ্যাডিকুয়েট ফোর্স নেই, কারণ পরের দিন বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর সঙ্গে ফোর্স না থাকার কি সম্পর্ক? বিশ্বকর্মা পুজো তো আমরা সবাই ইনভলভ। 22শে সেপ্টেম্বর এই পদযাত্রা করার জন্য যা যা লেখার দরকার লিখে পুলিশকে আমরা দিয়েছি, শুধু তার সঙ্গে একটা সংযোজন থাকছে, এবার বাধা দিলে কিন্তু কোর্টে দেখা হবে। 15 তারিখের আমি দেখতে চাই যে কোন রাজনৈতিক দল কতজনের মিছিল বের করবে ত্রিপুরাতে এবং কতজন পুলিশ আর সিআরপিএফকে রাস্তায় নামাবে, সেটা দেখার জন্য আমরা 15 তারিখ নজর রাখবো। আইনের দ্বারস্থ যে কেউ হতে পারেন, ওদের দলের বিষয়। পশ্চিমবঙ্গের যে ভান্ডালিজম দেখেছি, এখানে সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামো রয়েছে এবং প্রশাসন নিরপেক্ষভাবেই তার বিচার বিবেচনায় যা করা সেটা করবে। Not naming BMC also, they are also under attack and they are not being allowed to hold rallies. Abhishek Banerjee's rallies have been cancelled, they are not getting permission. Yes, they have started going afresh in Tripura during last 1.5 and 2 months. Yes, when they were attacked, we denounce it. This is not the culture of Tripura. বারবার অনুমতি প্রত্যাখ্যানের পর সোমবারই সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, বিজেপি ভয় পেয়েছে, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ত্রিপুরা পর্বের আলোচনায় নতুন অতিথি আমার সঙ্গে রয়েছেন অস্মিতা বণিক। জনতার দরবারে আপনাকে স্বাগত। ত্রিপুরা বিজেপির মুখপাত্র সরাসরি কোর্টে যাওয়ার হুঁশিয়ারি আপনাদের বিরুদ্ধে। নমস্কার। গতকাল ছিল সংঘাত নয়, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আজকে কোর্টের ভয় দেখাচ্ছে। 17 তারিখ উনি বললেন যে বিশ্বকর্মা পুজো আমরা সবাই করে, হ্যাঁ ঠিক, দেবশিল্পী বিশ্বকর্মা, সেই সাথে দেশ গড়ার কারিগর আমরা যাকে জানি নরেন্দ্র দামোদর দাস মোদী, ওনার জন্মদিন। ওনার জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সপ্তাহব্যাপী ঢালাও কর্মসূচি রয়েছে এবং আমাদের বিজেপি প্রদেশ থেকে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী এটা সেবা সপ্তাহ পালিত হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলকে আমরা সবাই জানতাম যে সিটি অফ জয়, নাও ইট বিকেম দ্য সিটি অফ পেইন। এটা কি ওনারা বুঝতে পারছেন? একজন বললেন যে 4 মাস আগে নির্বাচন হয়েছিল, সেটাতে অ্যাফিডেভিট ছিল। আমরা কি জানি ডক্ট্রিন অফ ইক্লিপস বলে একটা কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন আছে, এটা কাইন্ডলি দেখে নেবেন। সব জায়গাতে যেখানে আপনাদের এখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় উনি যখন প্রার্থী ছিলেন, উনি একটা র্যালি করবেন, মিঠুন চক্রবর্তী আসবেন, উনি প্রকাশ্যে আপনাদের সংবাদ মাধ্যমে বলছিলেন যে আমাকে র্যালি করতে দেওয়া হচ্ছে না। এটা ওয়েস্ট বেঙ্গলে সম্ভব কেন জানেন? আপনাদের যে
পথপ্রদর্শক। একই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে অস্মিতা, আপনারা দিচ্ছেন না, এবং রাজনৈতিক প্রতিহিংসা এটা। আমাদের না এখানে রাজনীতির সম্পূর্ণ গণতন্ত্র পূর্ণমাত্রায় আছে এবং কিছু ক্ষেত্রে তো ওভার গণতন্ত্র হচ্ছে। গতকাল বললো যে আমরা সম্প্রীতি চাই, আজকে সংঘাতের কথা থেকে শুধু কোর্টের রায় দেখেছে। আরে কোর্ট তো মানে এক্সিকিউশন এবং লেজিসলেশনের ঊর্ধ্বে হচ্ছে জুডিশিয়ারি, যেখানে আপনারাই নিজেদের কোর্টের আইন মানেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন আপনাদের হাইকোর্টের আইন বিচারক, উনি মামলা থেকে সরে দাঁড়ালেন, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। আমার ভরসা নেই। ঠিক অস্মিতা, ঠিক, কিন্তু কারণ ব্যক্তিগত দেখিয়েছেন। উনি বলেছেন এসএসসির উপর আমার ভরসা নেই। যেখানে কন্টেম্পট অফ কোর্ট হয়, আপনাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের মানিক ভট্টাচার্য সচিব, ওনার বিরুদ্ধে অস্মিতা যে পয়েন্টটা তুলছেন, এই রাজ্যের হাইকোর্ট, এই রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় আপনারা নিজেরা আইন মানেন না। আপনারা কোথায় অজিত চৌধুরীকে টিকিট দেওয়া, অস্মিতা প্লিজ উত্তর দিন। অরূপ উত্তর দিন। সেটা আপনার ওভার গণতন্ত্র, ভারত আপনারা দেখুন ওভার গণতন্ত্রের নমুনা সারা ভারতবর্ষের মানুষ 2019-এর নির্বাচনে দেখেছে। দুটো মাত্র লোকসভা কেন্দ্র, কি হবে যেখানে এফিডেভিট আপনারা মিথ্যা তথ্য গোপন করেন, আবার এই গণতন্ত্র দেখুন, গণতন্ত্রের নমুনা দেখুন, আপনার চ্যানেলে গণতন্ত্রের নমুনা দেখুন। ত্রিপুরায় বিজেপির গণতন্ত্রের নমুনা আপনার চ্যানেলে দেখছি, আমরা চ্যানেলে দেখছি। যারা চ্যানেলেই গণতন্ত্র দেখায় তারা পার্লামেন্টের ফ্লোরে কি দেখাচ্ছে আর রাজ্যে কি দেখাচ্ছে। অরূপ উত্তর দিন। ত্রিপুরায় গণতন্ত্র, এই ওভার গণতন্ত্র বলছিলেন বিজেপির প্রতিনিধি, ওভার গণতন্ত্র দিচ্ছি তো, ওভার গণতন্ত্র আমরা 2019 লোকসভা নির্বাচনে দেখেছি সারা রাজ্যে দুটো মাত্র লোকসভা আসন, দুটো মাত্র লোকসভা আসনের জন্য দুদিনে আলাদা নির্বাচন করতে হচ্ছে, তাই না? ত্রিপুরা নির্বাচনের জন্য 518টা কেন্দ্রে উপনির্বাচন করতে হয়েছে। এত ভয়ঙ্কর রিগিং, 99% বিরোধী দলের পঞ্চায়েত সদস্যকে বাধ্যতামূলক জোর করে দলত্যাগ করানো হয়েছে। আর আজকে প্রথমে বলা হলো যে রুট দিয়ে অভিষেক ব্যানার্জির মিছিল যাবে সেই রুটে নাকি অন্য দলের কর্মসূচি আছে। তারপর বলা হলো সারা ত্রিপুরা জুড়ে, অরূপ এই একই অভিযোগ অন্য বিরোধী দল এখানে করে আপনাদের বিরুদ্ধে। আপনারা মিছিলে কোনো অনুমতি দেন না, বিজেপির কর্মসূচিতে আপনারা কোনো অনুমতি দেন না, বামেদের কর্মসূচিতে আপনারা অনুমতি দেন না, এই একই অভিযোগ তো আমাদের এখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এমনকি বিপ্লব দেব পর্যন্ত ইলেকশনের সময় ডেইলি প্যাসেঞ্জারি করেছেন, রোজ সকালে আর বিকালে চার্টার ফ্লাইট নেমেছে আমাদের পশ্চিমবঙ্গে। ভয় পাচ্ছে অভিষেক ব্যানার্জির মিছিলে জনজোয়ার, সেই জনজোয়ারকে ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিপ্লব দেবের সরকার বুঝতে পেরেছে 1 বছর 3 মাস ক্ষমতা থাকবে না। কিসের জনজোয়ার? যেখানে আসাম থেকে আপনাদের বাংলা থেকে লোক ভাড়া করে আনছে, যেখানে সব একটা স্ক্রিপ্ট রচনা হচ্ছে যেন ভবানীপুর থেকে পাখির। আরে এত ভয় পাচ্ছেন কেন? মিছিল করতে দিচ্ছেন না কেন? আরে আপনি চিৎকার করছেন কেন? আরে এত ভয় পাচ্ছেন কেন? পুলিশের উর্দিতে অসম্ভব লাগাতে বলুন পদ্মফুলের বদলে। আরে ভাই শুনুন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ন্যাচারাল জাস্টিস। এত ভয় কিসের? আমার কিসের ভয়? ভয় তো আপনার, আপনি চিৎকার করছেন। কে কাকে ভয় পেয়েছে উত্তর দেবে, সময় উত্তর দেবে নির্বাচনের ফল। এখন একটা ছোট ব্রেকে আমাকে যেতে হচ্ছে। অস্মিতা আপনাকে ধন্যবাদ, আপনি জনতার দরবারে ছিলেন, ভবিষ্যতে নিশ্চয়ই আবার আপনাকে পাবো। ফিরে আসবো অন্য একটা ইস্যুতে, বিজেপি বনাম বিজেপির লড়াই এই রাজ্যে বনগাঁয়, দেখাবো ব্রেকের পর, সঙ্গে থাকুন। বিজেপি বনাম বিজেপি, বনগাঁ বিজেপির কোন্দলের আঁচে এবার দ্বন্দ্ব রাজ্য বিজেপিতেও। প্রকাশ্যে দিলীপ ঘোষ বনাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর দ্বন্দ্ব। ভোটের পর থেকেই বনগাঁ বিজেপিতে হাওয়া বদল। ভোটের আগে দলে যোগ দেওয়া বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে ফিরেছেন, কর্মীরাও দল ছাড়ছেন, বহু নেতাই নিষ্ক্রিয়। বিজেপি সূত্রে খবর, বনগাঁ বিজেপিতে আদি নব্য সংঘাত তুঙ্গে। বনগাঁর 11 জন মণ্ডল সভাপতি নিষ্ক্রিয় বলে অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতির কাছে অভিযোগ জেলা সভাপতি মানসপতি দেবেন। দিলীপ ঘোষের নির্দেশে নতুন আহ্বায়ক নিয়োগ। সূত্রে খবর, এই নতুন আহ্বায়ক নিয়োগেই তোলপাড় 6 নম্বর মুরলীধর সেন লেনের রাজ্য বিজেপি অফিস। সূত্রের খবর, এই নিয়োগে আপত্তি জানান রাজ্য বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তবে তাতে রাজি হননি জেলা বিজেপির সভাপতি, আর তা নিয়েই তুঙ্গে ওঠে চর্চা। শেষ পর্যন্ত মানসপতি দেবকেই শোকজ করে রাজ্য বিজেপি।
অমিতাভ চক্রবর্তীর শোকজ করার অধিকার নেই, তার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে, তার চেয়ারম্যান আছেন ডক্টর সুভাষ সরকার, তিনি তাকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, সে তার উত্তর দিয়ে দিয়েছে। এর আগে উত্তরবঙ্গে বিধায়কদের বৈঠকেও দিলীপ অমিতাভের দূরত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বেই হয় বৈঠক। দিলীপ ঘোষ অভিযোগ করেন সময় মতো খবর না মেলায় তিনি বৈঠকে যেতে পারেননি। নিউজ 18 বাংলা। খুব কম সময় দেবজিৎ ঢাকা যাচ্ছে না আর। খুব কম সময় আগের দুটো স্পেল আমাকে তো বলতে দাও। না প্লিজ প্লিজ বলতে দাও আগে। দেবজিৎ প্লিজ আমার 1 মিনিট সময় আপনার বলতে দাও 1 মিনিট। তুমি যতক্ষণ বাধা দিচ্ছ ততক্ষণে বলা হয়ে যাবে। গত 2 বছর আগে আমার বাইক র্যালি যুব মোর্চার কিভাবে বাধা দিয়েছিল এরা? তো তোমরা তো কোনো প্রতিবেদনে দেখালে না। সে কি বলছেন? দেখাচ্ছ না তো। আজকে তো দেখানো উচিত ছিল তখন। পরপরে সেই ওনার সামান্য না আমি জানি কিন্তু তোমার আজকে তো দেখানো উচিত ছিল। ঢাকতে পারছেন না কেন? আজকে তোমরা দেখাওনি তো। আজকে কিভাবে দেখিয়েছিল যে গঙ্গাসাগর মেলা আছে তার জন্য দিতে পারছে না। আমি 3 বার পিটিশন করেছিলাম ক্যালকাটা হাইকোর্টে, 4 বার আমার গাড়ি ভাঙা হয়েছে, আমাকে মেরে আমৃতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। জাঙ্গিপুর আমি যে জাঙ্গিপাড়া থেকে দাঁড়িয়েছিলাম, অরূপদা শুনুন, যে জাঙ্গিপাড়া থেকে দাঁড়িয়েছিলাম সেখানে আমাদের কর্মীকে মেরে ফাটিয়ে বার করে দেওয়া হয়েছে, তারা পালিয়ে বেরিয়েছে। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে ওখানে যখন তারা গিয়ে আবার তার বাড়িতে প্রবেশ করেছিল, পিন্টু দত্ত গণতন্ত্রের কথা বলছেন, মেরে বার করে দিয়েছেন। আবার পিন্টু দত্ত পালিয়ে বেড়াচ্ছে, আকাশ পালিয়ে বেড়াচ্ছে, বিকাশ পালিয়ে বেড়াচ্ছে। মানে আপনি উত্তর দেবেন না তো? আমার বিজেপি কন্ট্রোলে আপনার কাছে নেই দেবজিৎ। দেবেন না তো পরিষ্কার করা দরকার। মানে আপনি উত্তর দেবেন না? আপনি উত্তর দেবেন না? রয়েছে না আমার বলতে দাও। অরূপ এক লাইন। পিউ প্রশ্ন করলে সংস্কৃত আর উত্তর এলো ইতিহাসে। পিউ প্রশ্ন করলে সংস্কৃতর উত্তর এলো ইতিহাসে। আসলে উত্তর না থাকলে যা হয় আর কি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু বনগাঁর ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে 2 ডজন বিধায়ক বাবাই রয়েছে। ওই ত্রিপল দিলীপ ঘোষিবা কি ভুল করেছেন? তারপরে শেষে দেবজিৎ সরকার বিজেপির প্রতিনিধিকে যে প্রশ্ন করেছিলাম তা তার কাছে অস্বস্তিক, তিনি ডেলিবারেটলি উত্তর এড়িয়ে গেলেন। শেষ করব, আমার হাতে সময় নেই, আমি সুজিতকেও সময় দিতে পারছি না। শুভমাদা ভেরি সরি, সুজিত সরি। অন্য কোনো এপিসোডে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার কথা হবে। শেষ করবো, আজ সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।